ক্রিং ক্রিং ক্রিং। ল্যান্ডলাইনটা এই সাত সকালে বেজে উঠতেই এক লাফে বিছানা ছেড়ে দৌড়ে এসে আমি রিসিভার কানে লাগিয়ে বলি, হ্যালো। রজতকে দে। ছোটদার গলা শুনেই চমকে উঠি আমি। এত সকালে? আর ওরা প্রয়োজন ছাড়া আমাকে ফোন করতে তো ভুলেই গেছে। কি রে ছোটদা, কি হয়েছে? বাবা ভালো আছে তো? আমার প্রশ্নের উত্তর না দিয়েই ছোটদা গম্ভীর হয়ে বলে, বললাম না রজতকে দে। আমাদের কথাবার্তা শুনে রজত উঠে পড়েছে বিছানা ছেড়ে। লুঙ্গি কষে বাঁধতে বাঁধতে এগিয়ে এসে বলে, কে ফোন করেছে? আমাকে দাও দেখি। আমি পাশে দাঁড়িয়ে থাকি, তবে রজত রিসিভার নিয়ে শুধুমাত্র হ্যাঁ আর হুম বলে রিসিভার নামিয়ে রাখে। বাথরুমের দিকে এগিয়ে আমার দিকে তাকিয়ে বলে, পূর্ণিমা তৈরি হয়ে নাও তাড়াতাড়ি, আমাদের বেরোতে হবে এক্ষুনি। তোমার বাবার শরীর ভালো নেই, রাঘবকে উঠিয়ে দাও। বাবা আর বেঁচে নেই তাই তো? আমি জিজ্ঞাসা করতেই রজত বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে জবাব দেয়, না না, একটু অসুস্থ হয়ে পড়েছেন কাল রাত থেকে, তোমাকে আর রাঘবকে দেখতে চাইছেন। আমি নিশ্চিত যে বাবার বেঁচে নেই, অথচ আমার কান্না পাচ্ছে না। তাড়াতাড়ি মুখ ধুয়ে রাঘবকে ডেকে তুলি। এত সকালে ওর ঘুম ভাঙে না, কিন্তু দাদুর কথা শুনেই ধড়মড় করে উঠে চোখ কচলাতে কচলাতে বলে, ও মা, কি হয়েছে গো দাদুর? দাদু আর বেঁচে নেই বাবা, আমাদের এক্ষুনি বেরোতে হবে, তৈরি হয়ে নাও চটপট, গিয়ে যদি শেষ দেখাটা দেখতে পারি। কথাগুলো বলেই আমি ঘরে গিয়ে কিছু জামা কাপড় গুছিয়ে একটা শাড়ি পরে তৈরি হয়ে রজতকে বলি, চা না হয় রাস্তায় খেয়ে নিও তোমরা, 8 ঘন্টার পথ কিছু কম নয়। বাস সঠিক সময় ছেড়েছে, তবে রাস্তায় লেট না হলে 3টা সাড়ে 3টার মধ্যে পৌঁছে যাব। রাস্তায় বাপ বেটা চা খেয়েছে, আমাকে বলেছিল, তবে ইচ্ছে হয়নি আমার। বাস চলছে যাত্রী বোঝাই। দূরপাল্লার বাসগুলোতে বেশিরভাগ দূরের যাত্রী ওঠেন, তাই এখানে সেখানে স্টপেজে দাঁড়ায় না বিশেষ। 12টার সময় ঘন্টাখানেক দাঁড়ায় হোটেল দেখে, সেখানে খাওয়া দাওয়া সেরে নিতে হয়। ওরা খেয়ে নেবে, তবে আমার খাওয়ার ভাবনা মাথায় নেই। ভাবছি তবুও, ভাবছি বাবার কথা, মায়ের কথা, 3 দাদা আর 3 বৌদিদের কথা। বড়দার ছেলে রিমন আর আমার রাঘব মাত্র 1 বছরের ছোট বড়। মেজদার ছেলে সুমিত মাত্র 6 বছর, আর ছোটদার মেয়ে মিষ্টি সবে হাঁটতে শুরু করেছে। কি সুন্দর সুখী পরিবারে ছিল আমাদের। বাবার দোকান ছিল রায় সাইকেল অ্যান্ড সার্ভিস, নতুন সাইকেল বিক্রি আর পুরনো সাইকেলের রিপেয়ারিং হতো। স্কুল কলেজের ছাত্ররা সাইকেলে পাম্প করে হাওয়া ভরে কখনো 1 টাকা, কখনো বা 50 পয়সা বাবাকে ধরিয়ে দিত। হাসি মুখে বাবা ছোট্ট বাক্সটাতে রেখে দিতেন। বড়দা জয় পড়াশোনায় মনোযোগী ছিল না। মাধ্যমিকে 3বার ব্যাক পেয়ে পড়াশোনা ছেড়ে বাবার সাথে দোকানে বসতে শুরু করে। বাবা আপত্তি করেনি, উল্টে হাটবারে একা ভিড় সামলাতে কষ্ট হতো বলে বাবা যেন একটু রেহাই পেলেন বড়দাকে পেয়ে। মেজদা বিজয় গ্র্যাজুয়েশন করে চাকরির চেষ্টা শুরু করে। ওর চাকরির চেষ্টা করার আরও একটা কারণ অনিন্দিতা। স্কুল লাইফ থেকেই দুজন দুজনকে ভালোবাসে। ওদের বাড়ি থেকে বিয়ের প্রস্তাবও দিয়েছিল, কিন্তু বাবা সাফ জানিয়ে দিয়েছে যে বড় ছেলেকে রেখে তিনি কখনোই মেজর বিয়ে দেবেন না। ছোটদা সঞ্জয় কলেজে পড়ছে, আমি মাধ্যমিক পাশ করেছি। বাবার উপার্জন ছিল ভালো, আর বিষয় বুদ্ধি ছিল প্রচুর। টাকা পয়সা সব খরচ না করে আমাদের সবার নামে ব্যাংকে জমা করতেন, কিছু কিছু মাসে মাসে। নিজের জন্য রাখেননি কিছুই। মা ছিলেন সাক্ষাৎ মা লক্ষ্মী। যতদিন ঠাকুমা বেঁচে ছিলেন সংসার ঠাকুমার ইশারায় চলত। বাড়িতে গরু ছিল, বালতি ভর্তি দুধ দুইয়ে এনে লোহার কড়াইয়ে জাল দিয়ে মা সবাইকে রাতে গ্লাস ভরে দিতেন। ঠাকুমা বিধবা মানুষ, আমিষ খেতেন না, সবচেয়ে বেশি দুধ
ঠাকুমাকেই দিতেন। দুধের গ্লাসে চুমুক দেওয়ার আগে বাবা দুধের কড়াইতে উঁকি মেরে দেখতেন মায়ের জন্য আছে কিনা। ঠাকুমা মারা যান 1 বছর যেতেই বড়দাকে বিয়ে করান বাবা। মেজদাও একদিন কোর্ট ম্যারেজ করে অনিন্দিতাকে বাড়ি নিয়ে আসেন। আমি কলেজে যেতে শুরু করেছি। বাবার ব্যবসা দিন দিন খারাপ হতে লাগলো, সাইকেল বিক্রি কম হতে লাগলো। আমি পাশ করতেই আমার বিয়ের ব্যবস্থা করলেন। বিয়ে করে চলে এলাম দূরে। সংসারে অভাব আসতেই অশান্তি এলো। 2 দাদা পৃথক হয়ে গেল। ছোড়দাকে নিয়ে মা বাবা থাকলেন। বড়দা দোকান ভাগ করে আধা নিয়ে নিজের দোকান শুরু করলো। ছোড়দা বাবাকে সাহায্য করতে শুরু করলো। মা পারলেন না এই দুরবস্থা সইতে। কিছুদিন অসুস্থ হয়ে বিছানায় থেকে মায়ের মৃত্যু হলো। বাবা চোখে অন্ধকার দেখলেন। আমরা সবাই মিলে তখন ছোড়দা সঞ্জয়ের বিয়ে করালাম বিউটি নামের এক মেয়ের সাথে। বিয়ের পর প্রথম প্রথম বছরে 2বার নিয়ে যেত রজত আমাকে। থেকে আসতাম 1 মাস। রাঘব খুব খুশি হতো মামা বাড়িতে গিয়ে, রিমনকে পেয়ে, দাদুকে পেয়ে। কিন্তু ওকে স্কুলে ভর্তি করার পর থেকে আমি বছরে 1বার যাই, গিয়ে ছোড়দার ঘরেই থাকি। গতবার গিয়ে বাবাকে দেখে আমি কেঁদে ফেলেছি। চোখে কম দেখেন, দোকানে যাওয়া বন্ধ হয়ে গেছে অনেক দিন। একটা জলচৌকি নিয়ে বসে থাকেন, কখনো রোদে, কখনো বারান্দায়। বড় বৌদিরা তাকিয়েও দেখে না কখনো, দাদারাও তাই। ছোট বৌদি সকালে 1 বাটি মুড়ি আর চা দিয়ে রাখে, দুপুরে ভাত, আর রাতে শুধু 1 বাটি মুড়ি। আমি চমকে যাই এসব দেখে। বৌদিকে জিজ্ঞেস করি রাতে খেতে দেয় না কেন। সে উত্তর দেয়, বুড়ো হলে কম খেতে দিতে হয়, না হলে পায়খানা করে ঝামেলা বাঁধাতে পারে। কি উত্তর দেব? ইচ্ছে করে এক্ষুনি নিয়ে যাই বাবাকে আমার সাথে, আমার কাছে। ইচ্ছে করে বলতে, ও বাবা, তুমি যতদিন বাঁচবে আমার কাছে বাঁচবে। বলা হয় না। সত্যি আমাদের মেয়েদের যে কত কিছু বলার থাকে, কিন্তু বলা হয় না কিছুই। বলা হয় না নিজের অক্ষমতার জন্য, বলা হয় না পরিস্থিতির জন্য, বলা হয় না নিজের সংসার নামক পরের সংসারে নিজের আপনজনকে এনে রাখার অধিকার নামক বস্তুটির অধিকার না থাকার জন্য। বলা হয় না। তাকিয়ে থাকি বাবার দিকে, পিঠ ফাটা গেঞ্জি, হাতে পায়ে নখ এই বড় বড়, পায়ে পুরনো নোংরা চপ্পল, তবে চোখে সেই পুরনো মোটা ফ্রেমের পুরু কাচের চশমা। কাছে গিয়ে পায়ের নখগুলো কাটতে চেষ্টা করি, এত শক্ত। বাবা হেসে বলে, একটু ভিজিয়ে নে, সেই যে তুই গত বছর কেটে দিয়ে গেছিলি। চোখে দেখি না তো, তাই সাহস পাই না রে। জল ভরা চোখে নখ কাটতে আমার কষ্ট হয়, দেখতে পাই না। বাবা হাত রাখে মাথায়। দুপুরে বাবাকে আমি খেতে দেব ভেবে একটা থালা নিতেই ছোট বৌদি চিৎকার করে এসে থালা আমার হাতের থেকে ছিনিয়ে নেয়। আমি চমকে যাই। বৌদি বলে, বাবার থালা ওই দিকে রাখা আছে। আমি অবাক হই। বাবার তো কোনো ছোঁয়াচে রোগ নেই, তবুও কিছুই বলি না। নিঃশব্দে বাবার থালাটা এনে খেতে দিই। রাতেও তেমনি খেতে দিতেই বাবা হেসে বলেন, মা, রাতে আবার খাবার কেন? আমি বলি, খাও, আমি যে কদিন আছি। ভাতের থালা ছুঁয়ে প্রণাম করে বাবা বলেন, অভ্যাস হয়ে যায় যদি। আমার চোখে জল। বাবার হাসির মাঝে আমি কান্না খুঁজি। মনে আছে, আমি চলে আসার দিন সকাল থেকে কিছুই খেলেন না। বারান্দার এক কোণে বসে রাঘবের সাথে গল্প করছে। আমি অনেকবার বলাতেও খেলেন না। বেরিয়ে আসার সময় প্রণাম করে কিছু টাকা হাতে দিতেই জিজ্ঞাসা করেন, কত টাকা রে? আমি বলি, 200। মনে মনে কি যেন হিসেব করে টাকাটা রেখে দিলেন পাঞ্জাবির পকেটে। সেই শেষ দেখা বাবাকে। ওমা নামো, এসে পড়েছি। রাঘবের ডাকে তাকিয়ে দেখি কখন যেন এসে পড়েছি। আচ্ছা, রাস্তায় কি বাস দাঁড়িয়েছিল?
ওরা কি খেয়েছে? অটো নিয়ে বাড়ির গেটে পৌঁছতেই দেখি পাড়া প্রতিবেশী সবাই আমাদের অপেক্ষায় দাঁড়িয়ে। কোনো দিকে না তাকিয়ে সোজা বাড়িতে ঢুকে উঠোনে তাকাই। না, বাবার দেহ শোয়ানো নেই সাদা কাপড়ে ঢেকে। উঠোনের এক জায়গায় সুতো দিয়ে চার কোণ করে জায়গাটা চিহ্নিত করা রয়েছে। ওরা রাখেনি আমার জন্য। আমার হলো না শেষ দেখা। রজত জিজ্ঞাসা করতেই বরদা বলে, বাবা ভোররাতে মারা গেছেন। আমাদের আসতে বিকেল হয়ে যাবে, আর তারপর শ্মশানে নিয়ে গেলে রাত হয়ে যাবে। দৌড়ে বাবার ঘরে ঢুকি। কিচ্ছু নেই সেখানে। বাবার জামা কাপড়, খাবার থালা সব ফেলে দিয়েছে ওরা। আমি চশমার কথা জিজ্ঞাসা করতেই মেজ বৌদি বলে, ওটা পাড়ার এক কাকাকে দিয়ে দিয়েছে ওরা। না, কোনো স্মৃতি নেই কোথাও। মাত্র কয়েকটা ঘন্টা, মাত্র কয়েকটা ঘন্টায় বাবার আত্মা যেন কেমন বিলীন হয়ে গেছে মহাশূন্যে। তেমনি বাবার স্মৃতিও হারিয়ে গেছে চিরতরে। আমি অবাক হই, ৮৪ বছরের একটা মানুষের নিজের হাতের তৈরি এই সংসারে নিজের স্মৃতি মিটে যেতে ৮৪ ঘন্টাও লাগলো না। আমার নজর পড়ে বিছানাবিহীন বাবার খাটটায়। ওটা ফেলে দেওয়া হয়নি, প্রয়োজন আছে যে। বিছানায় শুয়ে আমি চিৎকার করে কাঁদি, বাবা তুমি কোথায়, কত দূরে। লেখা সংগৃহীত, পাঠে রুম্পা বিশ্বাস।